নিউজ এট দ্য রেট দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহের সব থেকে বড় বড় খবরগুলো নিয়ে আমাদের পর্যালোচনা। সেই আলোচনায় আপনারা অবশ্যই পাবেন যে খবরটি, সেই খবরটি এই মুহূর্তে সব থেকে বড় খবর। সেই খবরটি হচ্ছে ডার্বি বাতিল হয়ে গেছে। রবিবার দিন ডার্বিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ছিল ডুরান্ড কাপে, সেই ডার্বি বাতিল হয়ে গেছে। জানা গিয়েছে যে শনিবার মধ্যরাত পর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের মধ্যে সভা হয়, বৈঠক হয়। সেই বৈঠক উপস্থিত ছিলেন ডুরান্ড কর্তৃপক্ষ, ছিলেন স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং সেখানে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরা ছিলেন। কিন্তু সেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু আজ সকালে লালবাজার থেকে ডুরান্ড কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যে ম্যাচ করা সম্ভব নয়, কারণ তারা পুলিশ দিতে পারবেন না। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশ অন্যত্র ব্যস্ত থাকবে, সেই জন্য তারা পুলিশ দিতে পারবেন না। এই তথ্য জানার পর ডুরান্ড কমিটি ম্যাচটিকে বাতিল বলে ঘোষণা করেছে। ডুরান্ড কমিটির একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে, ম্যাচটি স্থগিত নয়, ম্যাচটিকে বাতিল করা হবে। এবং তারা জানিয়েছেন যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এবং পয়েন্ট ভাগাভাগি হওয়ার অর্থ হচ্ছে মোহনবাগান তারা গ্রুপের শীর্ষে জায়গা পেয়ে গেল, কারণ মোহনবাগান গোল অ্যাভারেজে তার প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে। এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। আরজিকরের ঘটনা আপনারা জানেন, রীতিমতো বাংলার জনমানুষকে আক্রান্ত করেছে। শুধু আক্রান্ত বলে ভুল হবে, একটি মহিলা চিকিৎসককে যেভাবে রেপ করা হয়েছে, যেভাবে তাকে খুন করা হয়েছে, তাই নিয়ে গোটা বাংলা সরব। শুধু বাংলা নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন আছড়ে পড়েছে। ভারতবর্ষের বাইরে কোথায় কোথায় আন্দোলন আছড়ে পড়েছে আপনাদের একবার দেখিয়ে দেবো সেই জায়গাগুলি, যে জায়গাগুলিতে এই আন্দোলন আছড়ে পড়েছে। সেখানে ল্যাম্প নিয়ে মিছিল রয়েছে। কোথাও 435 জন, কোথাও 450 জন, কোথাও 150 জন উপস্থিত ছিলেন। সংখ্যাটা ক্ষেত্রে বড় কথা নয়, কারণ সংখ্যার যে জোরটি ছিল সেটি কলকাতা দেখিয়ে দিয়েছে। কলকাতায় রুবি থেকে, কলকাতার গড়িয়া থেকে, কলকাতার যাদবপুর এডবি থেকে, কলকাতার সল্টলেক থেকে, কলকাতায় বিভিন্ন অঞ্চল থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে 14ই আগস্ট মধ্যরাতে অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ মিছিল বেরিয়েছে, নারী জাগরণের মিছিল, নারীদের রাস্তা দখল বা নারীদের পথ দখল। তারা বলেছে যে নারীদের রাতে নিরাপদে আশ্রয় নিতে পারে, সেই জন্য ব্যবস্থা করা দরকার। উল্লেখযোগ্য, আরজিকরের ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গেছে। বলা হচ্ছে যে আরজিকরে নাকি একটি সেক্স এবং ড্রাগ র্যাকেট চলতো এবং সেই ড্রাগ র্যাকেটের বিষয় এবং সেক্স র্যাকেটের বিষয় জানতে পেরে যাওয়ার জন্যই ওই চিকিৎসককে খুন করা হয়েছে প্রথমে এবং তারপর তাকে ধর্ষণ করা হয়েছে। এবং ধর্ষণটি যে একজন করেনি, একাধিক জন করেছে তার প্রমাণও মিলেছে। পুরো ঘটনাটি সিবিআই এর হাতে রয়েছে। সিবিআই যাতে এই ব্যাপারে দোষীদের শাস্তি দেয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। তিনি বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি দিতে হবে দোষীদের। এদিকে নির্যাতিতা সেই মহিলা যিনি ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছেন, সেই তিলোত্তমা অথবা অভয়, যে নামে ডাকি না কেন, নাম পরিবর্তন করা হলো বিশেষ স্বার্থে। সেই মেয়েটির বাবা আজকে বলেছে যে তার মেয়ে অসংখ্য বাবাকে পেল। তার কারণ পুরুষরাও একই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনাতে। আরজিকর ঘটনা রীতিমতো আলোড়ন তুলে দিয়েছে, সারা বিশ্বে আলোড়ন তুলেছে। আটলান্টা থেকে আরম্ভ করে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে আরম্ভ করে সর্বত্র এই আন্দোলনের রেশ গিয়ে পড়েছে এবং মানুষ সেখানে প্রতিবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি সমাবেশ থেকে বলতে গিয়ে তিনি মুখ ফসকে বলে ফেলেন যে নির্যাতিতার ফাঁসি চাই। পরবর্তীতে তিনি ভুল সংশোধন করে নেন, তিনি বলেন যে নির্যাতিতা নয়, এক্ষেত্রে তিনি বলতে চেয়েছেন ধর্ষকদের ফাঁসি চাই। এই ধর্ষক কারা, এই ধর্ষক কারা ছিল সেই বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনা একটা চলে গিয়েছে এবং সেখানে তরুণীর সঙ্গে যারা খাওয়া দাওয়া করেছিল সেই ডাক্তাররাও জড়িত কিনা, অর্থাৎ চিকিৎসকরা জড়িত কিনা, তরুণী সেক্স এবং ভিডিও র্যাকেট জানতে পারার পর এই বিষয়টি নিয়ে তারা সরব হয়েছেন কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু তদন্ত চলছে। উল্লেখযোগ্য যে ঘটনায় যে কথাটা বলা হচ্ছে তা বলা হচ্ছে যে এই মহিলা চিকিৎসক নাকি জানতে পেরেছিলেন যে আরজিকরে এই ধরনের সেক্স এবং ড্রাগ র্যাকেট চলে। ড্রাগ র্যাকেট বলতে ওষুধের জাল কারবার। সেটি জানতে পারার পরই যারাই কারবারটি করে তারা নাকি তরুণীর প্রতি ফুঁসে উঠেছিল এবং তরুণীর রেপ হওয়ার আগে এবং তরুণী রীতিমতো এই ঘটনায় যুক্ত হওয়ার আগে, অর্থাৎ তার নির্যাতনের আগে
সে প্রতিবাদ জানাবার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রতিবাদ সে জানাতে পারেনি। তার থিসিসও সাবমিট করতে দেওয়া হয়নি তাকে, এবং থিসিসে তার নাম্বার কম দেওয়া হবে এমনটাও নাকি অভিযোগ হয়েছিল। এই অভিযোগগুলো উঠছে এবং এই অভিযোগগুলো নিয়ে গোটা বাংলা, গোটা ভারত, গোটা বিশ্ব এখন প্রতিবাদে ফুঁসে উঠেছে। এটি হচ্ছে আজকে news@this week-এর সব থেকে বড় খবর। এই খবরকে ঘিরে রীতিমতো একটা আলোড়ন পড়ে গিয়েছে এবং সমস্ত দুনিয়া জুড়ে এই আন্দোলন দানা বেঁধেছে এবং আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন জায়গার নারী পুরুষ, বিশেষ করে নারীরা। তারা তাদের অধিকার রক্ষার জন্য এই আন্দোলন করছেন এমনকি জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হওয়া সত্ত্বেও কিভাবে তিনি এটি বরদাস্ত করলেন, এই প্রশ্ন উঠেছে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে তিনি কোনোভাবে এই ঘটনার পৃষ্ঠপোষকতা করেন না। তিনি বলেন যে যেভাবেই হোক এদের দোষী সাব্যস্ত করতে হবে। কিন্তু প্রশ্ন উঠে যায় যে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিভাবে কয়েক ঘন্টার মধ্যে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে পদোন্নতি পেলেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই তার পদোন্নতি হবে না, অর্থাৎ তিনি কাজে যোগ দিতে পারবেন না। সিবিআই তাকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে এবং সিবিআই পদত্যাগ করার পর সেই সন্দীপ ঘোষ এখন সিবিআই হেফাজতে রয়েছেন। তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে সঙ্গী সাথী ডাক্তারদেরও। বাংলাদেশ সম্পর্কে যে খবরটি আপনাদের দেবো সেই খবরটি হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা অভিবাসন দপ্তরের নিয়ম অনুযায়ী ভারতবর্ষে রয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান। নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান তাকে টেলিফোন করেছিলেন। টেলিফোন করে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যাবতীয় উন্নয়ন কাজে তারা হাত মেলাবেন, একই সঙ্গে তারা বাংলাদেশকে নানানভাবে স্বীকৃতি দেবেন বলে তারা বলেছেন। অন্যদিকে শেখ হাসিনা একটি বিবৃতিতে জয় তার পুত্র যে বিবৃতি সংবাদ মাধ্যমেরা তুলে দিয়েছে, যদিও এই বিবৃতি নিয়ে কিঞ্চিত টালমাটাল রয়েছে, কারণ বিবৃতিটি হাসিনার আদৌ কিনা তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই বিবৃতিতে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের নাগরিকদের আরো বেশি নির্যাতনের সম্মুখীন যাতে না হতে হয়, তাদের যাতে আরো বেশি লাশ না পড়ে, ছাত্রদের লাশ যাতে মাটিতে না পড়ে, তার জন্য তিনি দেশ ত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন তার পরিবারের অবদান ভোলা যায় না। মুজিবুর রহমানকে যারা অপমান করেছেন, মুজিবুর রহমানের স্ট্যাচু যারা ভেঙে দিয়েছেন, তাদের ক্ষমা নেই, এই কথাও তিনি বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা। ভারতবর্ষের ফরেক্স অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রীতিমতো হ্রাস পেয়ে গিয়েছে। হ্রাস পেয়ে 4.8 বিলিয়ন হ্রাস পেয়েছে ফরেক্স, এবং ফরেক্স হ্রাস পেয়ে এখন ফরেক্সের পরিমাণ জানিয়েছে $670 বিলিয়ন। এটি কিন্তু একটা অ্যালার্মিং সিগন্যাল, এই কারণে যে ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডার শক্ত হয়েছিল, সেই বিদেশি মুদ্রার ভান্ডার $4.8 বিলিয়ন কমে যাওয়াতে নিঃসন্দেহে তা একটা ক্ষতির কারণ। ভারতবর্ষে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে ভারতবর্ষ তারা চেষ্টা করছে যে জম্মু কাশ্মীরে নির্বাচন করার। জম্মু কাশ্মীরের নির্বাচন হলে তা 10 বছর বাদে নির্বাচন হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 3টি তারিখ ঘোষণা করেছেন, 3 দফায় জম্মু কাশ্মীরের নির্বাচন হবে তারা বলেছেন জম্মু কাশ্মীরে নির্বাচন হবে 18 অক্টোবর, 25 অক্টোবর এবং 1 অক্টোবর। 4 অক্টোবর বিধানসভার ফলাফল ঘোষিত হবে। অর্থাৎ জম্মু কাশ্মীরে যে জম্মু কাশ্মীর গত 10 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতবিক্ষত ছিল, সেই জম্মু কাশ্মীরে ভোট করাবার জন্য আবার চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টা ফলপ্রসূ হলে তা হবে এক যুগান্তকারী দিক। কারণ হরিয়ানাতেও আবার ভোট হবে। হরিয়ানাতে ইতিমধ্যেই খান্ডেরকে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে, নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেখানেও ভোট হবে বিধানসভা নির্বাচনের, এমন কথাও জানা যাচ্ছে। সুতরাং হরিয়ানা এবং একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের ভোট নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে একটি বড় পদক্ষেপ নির্বাচন কমিশন। আরো একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে বিশ্বের সেরা 10 ধনীর তালিকা প্রকাশিত হয়েছে এই আগস্টে ফোর্বস ম্যাগাজিন তারা বিশ্বের প্রথম সেরা 10 ধনীর তালিকা প্রকাশ করেছে। 231.2 বিলিয়ন অর্থ নিয়ে সেরা হয়েছেন ইলন মাস্ক। প্রিটোরিয়া থেকে এসে তিনি কানাডা হয়ে আমেরিকাতে থিতু হন। তার দুটি কোম্পানি, এবং দুটি কোম্পানির মধ্যে একটি হচ্ছে টেসলা, যা ইলেকট্রিক ভেহিকেল নির্মাণ করে, এবং অন্যটি হচ্ছে স্পেস এক্স, যা মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত, এবং তিনি টুইটারও কিনে নিয়েছেন। সুতরাং ইলন মাস্কের ধন সম্পদ সবার থেকে বেশি, সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। দ্বিতীয় স্থানটি পেয়েছেন অ্যামাজনের কর্ণধার
জেফ বেজস অ্যামাজন অর্থাৎ ই কমার্স প্ল্যাটফর্মকে জনপ্রিয় করেছেন সারা বিশ্বে এবং জেফ বেজস দ্বিতীয় স্থানটি পেয়েছেন। এই জেফ বেজস এবং ইলন মাস্কের মধ্যে প্রায় $8 বিলিয়ন ফারাক রয়েছে। আমরা একবার তালিকাটি দেখে নেব। সেই তালিকাতে 10 জন ধনীর তালিকা রয়েছে। 10 জন ধনীর তালিকায় কিন্তু ভারতের কেউ নেই, এই উপমহাদেশেরও কেউ নেই। এই কারণেই নেই যে ধন অর্জনের তালিকায় তারা অনেক বেশি পিছিয়ে রয়েছে। এবারে আসবো খেলার খবরে। স্পোর্টস@দিস উইকে যে খবরটির দিকে প্রথম নজর দেবো তা হচ্ছে বিনেশ ফোগতের খবর। বিনেশ ফোগত আমরা জানি যে ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য তিনি প্যারিস অলিম্পিকের সময় অবসর ঘোষণা করেছিলেন। বিনেশ ফোগত দেশে ফিরে কিন্তু অন্যরকম পথ নিয়েছেন। তিনি বলেছেন 32 বছর বয়স পর্যন্ত তিনি প্রতিযোগিতা করতে চান। তার কোচ তাকে হার না মানার উপদেশ দিয়েছেন, তাকে বলেছেন যে সরে গেলে তো সবকিছু শেষ হয়ে যাবে, সুতরাং তিনি যেন সরে না যান। তবে বিনেশ ফোগত এখনো পর্যন্ত শেষ কথা কিছু জানাননি, শেষ কথা জানাবেন তিনি কিছুদিন বাদে। দিস উইকে আরো একটি খবর রীতিমতো দানা বেঁধেছে। সেই খবরটি হচ্ছে মনু ভাকের এবং জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে নিয়ে। নীরজ চোপড়া এবং মনু ভাকের বিয়ে করছেন এমন একটি খবর উঠে গিয়েছিল গত কদিন ধরে। গোটা ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া রীতিমতো আলোড়িত হয়েছিল এই ঘটনাটি নিয়ে। মনু ভাকের জানিয়ে দিয়েছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীরজ চোপড়াকে তিনি বিয়ে করছেন না এবং তার বিয়ে করার আশু কোনো সম্ভাবনা নেই। তিনি খেলায় মনোনিবেশ করতে চান। নীরজ চোপড়া মনু ভাকের মায়ের সঙ্গে প্যারিস অলিম্পিকের সময় কথা বলেছিলেন বলে সোশ্যাল মিডিয়া এই একটা ইচ্ছা পূরণের তাগিদ থেকে মনু ভাকের এবং নীরজ চোপড়ার বিয়ের খবরটি প্রচার করেছিল। সেই বিয়ের খবর যে সঠিক নয় সেই বিষয়টি বলা যেতে পারে। এছাড়া ক্যাশ অর্থাৎ যারা অলিম্পিকের যে কোনো ঘটনা সম্পর্কে বিবেচনা করে থাকে সেই ক্যাশ কিন্তু বিনেশ ফোগতের পদক বাতিল করে দিয়েছে। তারা বলেছে বিনেশ ফোগত আর কোনো প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না এবং তারা রূপোর পদক বিনেশ ফোগতকে দেবেন না, এমন সিদ্ধান্ত হয়ে গেছে। বিনেশ ফোগত রূপো পাওয়ার জন্য আবেদন করেছিলেন। এবার আসছি ক্রিকেটের খবরে। ক্রিকেটের যে খবরটির দিকে চোখ রাখবো সেটি হচ্ছে ঈশান কিষানকে নিয়ে প্রচন্ড গন্ডগোল চলছিল। সেই ঈশান কিষান কিন্তু ঝাড়খণ্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে এবারের সমস্ত টুর্নামেন্টে খেলবেন, রঞ্জি ট্রফিতে খেলবেন। ঝাড়খণ্ড ক্রিকেট দলের তিনি নেতৃত্ব দেবেন এমনটাই ঠিক হয়েছে। অর্থাৎ ঈশান কিষান ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসছেন। বোর্ড জানিয়েছেন তাকে পরীক্ষা দিয়ে অর্থাৎ ভালো খেলে তাকে ফিরতে হবে। ডার্বির খেলা বাতিল হয়ে গেছে, আপনাদের আগেই জানিয়েছি। ডার্বি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের প্রস্তুতিতে একটা জ্যোতি পড়ল। আজ দুপুরবেলা 11টার সময় নির্ধারিত ছিল দুই কোচের সাক্ষাৎকার বা দুই কোচের সাংবাদিক সম্মেলন, তা বাতিল হয়ে যায় এবং শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ডার্বির ম্যাচও। ডার্বি ম্যাচ বাতিল হলো আজকের কাণ্ডের জেরে, কারণ পুলিশ দিতে পারবে না এমনটাই জানিয়েছে লালবাজার কর্তৃপক্ষ। পুলিশ দিতে না পারার জন্য ডার্বি ম্যাচ বাতিল হলো এবং ডার্বি ম্যাচ রিশিডিউল করা হয়নি, ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে, অর্থাৎ স্থগিত করে দেওয়া হলো ডার্বি ম্যাচ। এই খবরটি জানিয়ে দিস উইক আজকের মতো এখানেই শেষ করে